আপনি শুনছেন আরজে অর্পণের সাথে মুখোমুখি, কিছু গল্প, কিছু আড্ডা আর অনেকখানি মনের কাছাকাছি আসা। বেশ অনেক দিন ধরে যখন এই সিরিজটি শুরু করতে যাচ্ছিলাম, ভাবছিলাম যে কাকে দিয়ে আমার এই পডকাস্টটি শুরু করা যায়, কারণ শুনে শুনে হিলিং হওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা মাধুর্য আছে। তো আজকে এই পডকাস্টে আমার একজন ভেরি স্পেশাল গেস্ট, যিনি একাধারে শুধুমাত্র যে ডক্টর তা নন, একজন মনের চিকিৎসক তাও বলা যায় না, একাধারে একজন এন্টারপ্রেনার, একাধারে একজন ব্যক্তি যিনি তার নিজস্ব স্কিল দিয়ে প্রতি মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের জগতের টেক কেয়ার করে আসছেন। আজকে আমার স্পেশাল গেস্ট ডক্টর শান্তনু ঘোষ। আমার এই স্পেশাল মুখোমুখিতে আজকে তোমাকে স্বাগত। একদম শুরুতেই অনেকগুলো কথা দিয়ে কিন্তু শুরু করব, কারণ তোমার কাছ থেকে আজকে অনেক কিছু জানার আছে। নমস্কার। এবং তোমার কাছে যেটা আমার একদম কথা না বাড়িয়ে একদম সরাসরি প্রশ্ন সেটা হচ্ছে যে ত্রিপুরাতে তুমি তোমার ফিল্ডে সব থেকে বেশি কোন জায়গাটাকে বলছো যে এইটা এখন খুব চিন্তার বিষয় তোমার ফিল্ডে, যা দেখছো? এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গেলে আমার বলতে হয় যে এই মুহূর্তে ত্রিপুরার প্রতিটি বাড়িতে, প্রতিটি গলিতে, প্রতিটি ওয়ার্ডে নেশাটা এখন চিন্তার কারণ, অ্যাডিকশন। প্রতিটি অংশে, সমাজের প্রতিটি অংশে নেশা এখন একটা এন্ডেমিক ডিজিজ হয়ে দেখা দিচ্ছে। আর যখন যুব সমাজ এই নেশাতে আসক্ত হচ্ছে, তখন এটা আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের জন্য একটা চিন্তার বিষয়। এবং আমরা এই কথাটাও ভাবা উচিত, মা বাবা হিসেবেও আমাদের কিন্তু একটা চিন্তা বেড়ে যায় যে আমাদের সন্তানরা কী করছে। সুতরাং নেশাটাকে যদি আমরা সমূলে বিনাশ না করতে না পারি, তাহলে হয়তো একদিন ত্রিপুরা সত্যিই অন্ধকারে ডুবে যাবে। তুমি বলছো এটা এতটা সিরিয়াস ম্যাটার এখন? ঠিক, খুব এটা ওই বললাম না, এন্ডেমিক প্রবলেম। তার কারণটা হচ্ছে এই নেশা সামগ্রীগুলো এই মিজোরাম থেকে ত্রিপুরাটাকে ট্রানজিট হিসেবে ইউজ করছে এবং এটা বাংলাদেশে পাচার হচ্ছে। এই যখন পাচার হওয়ার সময় যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেখানে খানিকটা লোকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই জন্যই যে ইজি অ্যাভেলেবিলিটি, যখন এটা যে তুমি বললে এটা কি বেসড অন কোনো রিপোর্ট বা কিছু? হ্যাঁ, বেসড অন ডেটা। তার কারণ হচ্ছে, আমি এই কথাটা বলার কারণই হচ্ছে যে গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, এইগুলো কিছু কথা আছে। যেমন ওই বার্মা, লাওস, এই জায়গাগুলো থেকে ত্রিপুরা হলো একটা ট্রানজিট জোন, যেখান থেকে নেশার সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। এই পাচার করার সময় হচ্ছে কি, আশপাশের যেই রাস্তা দিয়ে যাচ্ছে তার আশপাশের লোকেরা এর প্রতি এফেক্টেড হয়ে যাচ্ছে, কারণ লোকালিও বিজনেসটা হচ্ছে বা লোকের কাছে পৌঁছে যাচ্ছে, ইজিলি পৌঁছে যাচ্ছে। আর আমি সেই বিষয়ে আসবো তোমার কাছে, কিন্তু তার আগে আমি কয়েকটা ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা মানুষ এই মুহূর্তে যারা তোমাকে শুনছে তাদের মনে আসতে পারে, যেমন আমারও আসছে, যে তুমি এই নেশা বা আসক্তি এই ব্যাপারটাকে কি করে ডিসক্রাইব করো তোমাদের এতে? আসক্তি হলো কোনো পদার্থের প্রতি অভ্যাসগত, মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় নির্ভরতা, যা একটা স্বেচ্ছা নিয়ন্ত্রণের বাইরে থাকে। এই যে আসক্তি নিয়ে বলতে গিয়ে আমি কোনো পদার্থ বা কোনো জিনিসের কথা বলছি সেটাও শুধু নয়, কোনো আচরণের প্রতিও সেটা অভ্যাসগত ব্যবহার। যেমন ধরুন, অনেকেই আমরা ইন্টারনেট ইউজ করছি, মোবাইল অ্যাডিকশান। এটা যখন অ্যাডিকশান বলবো, যখন এটাকে নেশা বলবো, তখন আমার কতগুলো জিনিস দেখতে হবে যে এটা অভ্যাসগত, বারবার করছে, অভ্যাসে পরিণত হয়েছে, এবং এর সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ডিপেন্ডেন্সি একটা থাকে। আর সে ইচ্ছে করেও, যে নাকি এফেক্টেড, সে ইচ্ছা করেও এটাকে আটকাতে পারে না। তখনই আমরা বলবো যে পেশেন্টটি সে আসক্ত। সো অ্যাকর্ডিং টু ইউর স্ট্যাটিস্টিক্স বা তোমার যে এক্সপিরিয়েন্স, তাতে বর্তমানে ত্রিপুরা রাজ্যের কি সিচুয়েশন রয়েছে? 2019-এ এইমস নিউ দিল্লি একটা সার্ভে করেছিল, যার নাম ছিল ন্যাশনাল ড্রাগ ইউজ সার্ভে। ত্রিপুরাতে এর আমি কর্ণধার ছিলাম এবং
ফিল্ডে গিয়ে যে সার্ভেটা করা হয়েছিল সেই লোকগুলোকে আমি ট্রেন করেছি। যেটা রেজাল্ট বেরিয়ে এসছে সেটাতে দেখা যায় অ্যারাউন্ড 2.8% ত্রিপুরার লোক ওপিওয়েড ডিপেন্ডেন্ট। তার মানে হলো আফিম বা আফিমের ডেরাইভেটিভ সেগুলোর উপর নির্ভরশীল অ্যারাউন্ড 2.8% টোটাল পপুলেশনের। তো টোটাল 40 লাখে 2.8% কিন্তু অনেক। আর এটা হলো ধরুন এটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, কিন্তু যদি আমরা কমিউনিটি বেসিসে গিয়ে প্রতিটি ঘরে ঘরে যদি এটা আমরা স্টাডিটা করি তাহলে হয়তো প্রিভ্যালেন্সটা অনেক বেশি হয়ে যাবে। এই সারা ভারতে এই সার্ভেটা হয়েছিল, দেখা গেছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে, ত্রিপুরাতে এবং মণিপুরে এটা মানে প্রিভ্যালেন্সটা অনেক বেশি। সেক্ষেত্রে যদি বলি অ্যালকোহলটাও ত্রিপুরাতে অনেক বেশি, অ্যারাউন্ড 34%, যতদূর 34% যতদূর আমার ওই স্ট্যাটিস্টিক্সটা মনে পড়ছে। ত্রিপুরাতে অ্যালকোহলের প্রাধান্যটা বেশি। এটাকে জেনারেলাইজলি তুমি বলতে পারো যে মোর দ্যান 30%। হ্যাঁ, মোর দ্যান 30%। এখন এই কথা বলতে গিয়ে এটা বলা উচিত যে কেউ কখনো মদ খেয়েছিল বা কেউ কখনো গাঁজা খেয়েছিল, কেউ কখনো সিগারেট খেয়েছিল, তার অর্থ কি সে নির্ভরশীল? একদমই তা নয়। তার কারণটা হলো কিছু ক্রাইটেরিয়া থাকে, যখন সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা হয় তখনই আমরা বলি যে একটি লোক কোনো একটি দ্রব্য বা জিনিসের প্রতি আসক্ত বা নির্ভরশীল, মানে ডিপেন্ডেন্ট বা অ্যাডিক্ট। কখন বলবো? এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1992 সালে 6টা ক্রাইটেরিয়া দিয়েছিল এবং তারপর বলেছিল এই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে 3টে বা তার থেকে বেশি যদি একটা লোকের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আমরা তাদেরকে নির্ভরশীল বলবো বা অ্যাডিক্ট বলবো বা ডিপেন্ডেন্ট বলবো। সেই ক্রাইটেরিয়াগুলো কি? প্রথম ক্রাইটেরিয়া বলেছিল মাদক নেওয়ার অদম্য ইচ্ছা। এখানে যদি মাদকদ্রব্যে যদি অ্যালকোহল হয়, সেই অ্যালকোহল নেওয়ার অদম্য ইচ্ছা। যদি ব্রাউন সুগার, হিরোইন, ইয়াবা ট্যাবলেট বা কাপ সিরাপ নেওয়ার অদম্য ইচ্ছা থাকে তাহলে সেটাই। 2 নম্বর ক্রাইটেরিয়া হলো মাদক দ্রব্যজনিত আচরণ নিয়ন্ত্রণের সমস্যা। তার মানে হলো ধরুন আমি মাদক নিচ্ছি কিন্তু মাসের শেষ আমার কাছে টাকা নেই, তাহলে আমি এই মাদক নেওয়ার জন্য টাকা ম্যানেজ করতে হবে। এই টাকা ম্যানেজ করার জন্য আমি যতটুকু করা যায় সেগুলো করবো। যেমন আমি যাবো, যেমন আমি ধার করব, কদিন পর যখন ধার শোধ করতে পারবো না তখন লোককে থ্রেট করব, তারপর হয়তো চুরি করব। এই যে আলটিমেটলি উদ্দেশ্যটা কি? মাদকটা নেওয়া। যেন তেন প্রকারে আমাকে মাদকটা গ্রহণ করতে হবে, তার জন্য টাকা চাই এবং টাকাটা আমাকে বাই হুক অর ক্রুক আমাকে ম্যানেজ করতে হবে। মানে তুমি বলছো ইটস ক্যান বি ডিরাইভ টু দি ক্রিমিনালিস্টিক মেন্টালিটি। এক্স্যাক্টলি। 3 নম্বর ক্রাইটেরিয়া হলো এক ধরনের শারীরিক ও মানসিক কষ্ট হয়, এটাকে আমরা বলি উইথড্রল সিমটম। যেমন যে অ্যালকোহল নিচ্ছে, হঠাৎ করে সে যদি অ্যালকোহল বন্ধ করে দেয় তাহলে তার রাত্রিবেলা ঘুম আসবে না, হাত কাঁপবে, মন ভাল লাগবে না, কাজ করতে ইচ্ছা করবে না। এইগুলো হলো অ্যালকোহল রিলেটেড উইথড্রল সিমটম। যদি এটা ওপিওয়েড রিলেটেড, ওপিওয়েড বলতে আমি কি বোঝাচ্ছি? ব্রাউন সুগার, হিরোইন, কাপ সিরাপ, এসপি ট্যাবলেট, এইগুলোতে কি হবে? সারা শরীর ব্যথা হবে, জেনারেলাইজড বডি এক। তারপর কি হবে? নাক দিয়ে জল পড়বে, চোখ দিয়ে জল পড়বে, একদম ঘুম আসবে না, শীত কাটা দেবে, গুজবাম যেটা বলি, পাতলা পটি হবে। এই জিনিসগুলো হলো ওপিওয়েড স্পেসিফিক উইথড্রল সিমটমস। যদি ঘুমের ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট হয় তাহলে কী হবে? ঘুম আসবে না, কাজ করতে ইচ্ছা করবে না, বুক দূর দূর করবে, এই জিনিসগুলো সিমটমগুলো আসবে। এগুলোকে বলি আমরা উইথড্রল সিমটমস। তো নাম্বার 4 ক্রাইটেরিয়া কি? ক্রমবর্ধমান মাদক দ্রব্য ব্যবহার, মানে ক্রমেই সেটা বেড়ে যাবে। দেখা গেল 10 বছর আগে যখন সে শুরু করেছিল, 1 পেগ মদ খেলেই তার খুব নেশা হয়ে যেত। এই 10 বছরে সেই 1 পেগটা এখন হয়তো একটা কোয়ার্টারে কনভার্ট হয়েছে বা একটা হাফে, মানে 375 ml বা 750 ml এটা কনভার্ট হয়েছে। এই যে গ্র্যাজুয়ালি যে বেড়ে গেল, ক্রমবর্ধমান যে অ্যামাউন্টটা বেড়ে গেল, সেটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি টলারেন্স। তো ডিপেন্ডেন্ট হতে গেলে সেই টলারেন্সটাও ডেভেলপ হতে হবে। এখন চলে আসি 5 নম্বর ক্রাইটেরিয়াতে, বিকল্প বিনোদনগুলো অবহেলা করা। যেমন ধরুন
আগে ঘুরতে যেতে ভাল লাগতো, আগে গান শুনতে ভাল লাগতো, হইহুল্লোড় করতে ভালো লাগতো, এখন আর সেগুলো ভালো হয় না, এখন শুধু সেই মাদকটা নিলেই ভালো লাগে। লাস্ট যেটা ক্রাইটেরিয়া, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়েছিল, ওরা বলেছিল এটা ক্ষতিকারক জানা সত্ত্বেও মাদকের ব্যবহার চালিয়ে যাওয়া। হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমার যত মনে হয়। আমি জানি যে এটা খুব খারাপ জিনিস, এটা খেলে আমার শরীর খারাপ হবে, আমার পয়সা ক্ষতি হবে, আমার সামাজিক অবমাননা হবে, সব কিছু জানা সত্ত্বেও আমি এটা কিন্তু চালিয়ে যাচ্ছি। তো এই যে 6টা ক্রাইটেরিয়া, 1 2 3 4 5 6 6টা ক্রাইটেরিয়া বললাম, এই 6টার মধ্যে যদি কারোর মধ্যে 3টে বা তার থেকে বেশি থাকে, তাহলে আমরা সেটা কন্ডিশনটাকে বলবো ডিপেন্ডেন্ট বা অ্যাডিক্ট বা নির্ভরশীল। তখন কিন্তু ট্রিটমেন্টটা মানে সাইন্টিফিক্যালি এগোতে হবে এই জিনিস থেকে বেরোনোর জন্য। আপনি শুনছেন RJ অর্পণের সাথে মুখোমুখি, কিছু গল্প, কিছু আড্ডা আর অনেকখানি মনের কাছাকাছি আসা।